নমস্কার সবাইকে, গল্পাঞ্জলি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রুমকি। আমার আজকের নিবেদন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ঘর ও ঘরামি। সারা রাত বৃষ্টি পড়িয়াছে, কখনো টিপি টিপি, কখনো ঝমঝম। ভোরে দেখা গেল আকাশে মেঘের চিহ্ন নাই। অন্যদিন রোদ উঠিলে পৃথিবীকে কেমন দেখাই আজ যেন মনে পড়িতে চায় না। আজ চারিদিকে হাসির ছড়াছড়ি। সমতল মাটির উপর যা কিছু উঁচু করিয়া আছে, ঝোপঝাড় আর বড় বড় গাছ, লাউ কুমড়ার মাচা আর শন ও খড়ের ঘর, সব কিছুর গায়ে ঝড়ি ঝড়ি অবস্থায় অসংখ্য জলবিন্দুতে অস্থায়ী ঝিকিমিকি। একটি ফোঁটা ঝরিয়া গেলেই চুয়াইয়া চুয়াইয়া আর একটি সেখানে ঝুলিয়া পড়িতেছে। চারিদিকে টুপটাপ শব্দ। কেবল মাঝে মাঝে বাতাস সাড়া দিয়া গেলে ঘরের পিছনের প্রকাণ্ড তেঁতুল গাছটির নিচে ঝরঝর করিয়া এক পশলা বৃষ্টি হইয়া যাইতেছে। ঘরের মধ্যে এখন আর জল পড়ে না, রাত্রে পড়িয়াছিল, মাঝরাতে শুরু করিয়া ভোর হওয়ার আগে পর্যন্ত। বৃষ্টির দেবতার মুয়ে আগুন। এমন শত্রুতা তিনি ভামিনীর সঙ্গে করেন। বাতিতে তেল ছিল, দেশলাইয়ে কাঠি ছিল না। অন্ধকারে আন্দাজে কি ঠাহর হয় ঘরের কোনখানে জল পড়িতেছে না। পিঠ পাতিয়া পরীক্ষা করিয়া অতি কষ্টে শুকনো কোনাটি বাহির করিয়াছে। তারপর হাতড়াইয়া হাতড়াইয়া সেখানে জিনিসপত্র জড়ো করা। বটিতে পা একটু কাটিয়া গিয়াছে, গলাটা কাটিল না কেন? একেবারে দুফাঁক। আজ হোক কাল হোক ও বটি দিয়া নিজের গলা তো কাটিতে হইবেই। রাত্রে হুঁচট খাইয়া পড়িয়া সে হাঙ্গামা না হয় চুকিয়া যাইত, হাড়ে বাতাস লাগিত ভামিনীর। কামিনী বলিল, বালাই ষাট, অমন কথা কইতে নেই দিদি, সকালবেলা তা ঘরটা ছেয়ে নিলে হতো। কে ছাইবে? ওমা, কি গো, 10 গাঁয়ের ঘর চাইছে যে ঘরের মানুষ তোমার। পরাশর তাড়াতাড়ি বলিল, ছাইব, এবারে ছাইব। প্রথম বর্ষা নামলো, কে জানে শালা ঘরের চালা জল ধরে না। হ্যাঁ বটে, জানতে না তুমি? আর বাদলায় জল পড়েনি ঘরে? তা পড়িয়াছিল, মোটে 2-4 ফোঁটা জল পড়িয়াছিল। তাই পরাশর তেমন ব্যস্ত হয় নাই। যা দাম খড়ের, এবার নিশ্চয় ঘরের চাল মেরামত করিবে 2-4 দিনের মধ্যে। কামিনীর স্বামী জগৎ হাসিতে আরম্ভ করিলে ভামিনীর অন্ধকার ক্লিষ্ট মুখেও হাসি ফুটিয়া ওঠে। কামিনী মাথাটা একটু কাত করিয়া তার দিকে চাইয়া থাকে। তার চোখে মুখে প্রশ্রয় ও সহানুভূতি। বিশ্বনিন্দিত দুরন্ত অকেজো ছেলের দিকে চাহিয়া মা যেন ভাবিতেছে, তোর মতো আর কে আছে সংসারে, যে তুই শুধু আমার আমার আমার। ভামিনী জগৎকে বলে, দেখছো তো, শুনছো তো? জগৎ ভামিনীকে বলে, দাদা চিরডাকাল এই মতো। তার যদি বলো তো তোমার এই বুনটিও কম লয়। মন খালি ফুরুত ফুরুত উড়ছে পাখির লাখান। কাজ যদি করবে তো একদম লণ্ডভণ্ড কাণ্ড। নয়তো কিসের সংসার, কিসের কি, হেথা যাচ্ছেন হোতা যাচ্ছেন, বসে বসে গান গাচ্ছেন। ছেলেটা ভুঁয়ে পড়ে কেঁদে সারা, একবারটি কোলে নিতে কষ্ট। জগৎ ধীরে ধীরে কথা বলে, তার আফসোসও যেন ধৈর্য দিয়া গড়া। কুটুমবাড়ি আবার মেরজাইটি গায়ে দিয়াছে, তাতে তাকে দেখাইতেছে সংসার ধর্মের ব্যবস্থাপকের মতো। জগতের কথা শুনিতে শুনিতে তীব্র ঈর্ষা আর ভর্ৎসনার দৃষ্টিতে ভামিনী বারবার কামিনীর দিকে তাকাইয়া থাকে। কচি কচি পায়ে তার স্তন ঠেলিয়া কামিনীর ছেলে তার কাঁধ ডিঙাইয়া ওপাশে গিয়া পড়িবার চেষ্টা চালাইয়া যায়। দুহাতে আঁকড়াইয়া সে তাকে সেইখানে ধরিয়া রাখে। কাল রাত্রেই জগতের জন্য মন্ডা আনিয়া রাখা হইয়াছিল। ভামিনী তাকে পিতলের থালায় কেনা মন্ডা আর ঘরে তৈরি লাড়ু ও মোয়া খাইতে দিল। তারপর জগৎ বিদায় হইয়া গেল। কাজের মানুষ সে, তার কাজ আছে। কাজ সারিয়া দুপুরে নিমন্ত্রণ খাইতে আসিবে। ভামিনী বলিল,
শিগগির এসো চট করে, রসুই সারতে কতক্ষণ? পরাশর বলিল। বিড়ি আছে নাকি আর? আগেই জগৎ তাকে পরপর অনেক বিড়ি দিয়াছে, অত্যন্ত অনিচ্ছার সঙ্গে এবারও দিল। ভামিনীর মুখে যে অবজ্ঞার ভাব ফুটিয়া উঠিল তার তুলনা হয় না। বিড়িটা ধরাইয়া পরাশর সজোরে টান দিতে দিতে চরচর করিয়া অর্ধেকটা পুড়িয়া গেল। তামাক বিড়ির ধোঁয়াতে তার সুন্দর গোঁফ জোড়া বিবর্ণ হইয়া গিয়াছে। কামিনী বলিল, বিড়ি খেতে পারো বটে তুমি, হ্যাঁ? ঘরে কাদা হয় নাই। মেঝেতে ভামিনী গোবর মাটির পুরু ও শক্ত আবরণ সৃষ্টি করিয়াছে। জল বাহির হইবার ব্যবস্থাও ভালো। জিনিসপত্র বাহির করিয়া ভামিনী রোদে দিল। কাঁথা বালিশ চাপাইয়া দিল গোয়ালের নিচু চালটায়। এখানে ওখানে বাঁশ বাহির হইয়া পড়ায় বালিশ আটকানোর অসুবিধা নাই। সমস্ত বাড়িটার ছন্নছাড়া শ্রীহীন ভাবের রূপকের মতো দেখায় শূন্য গোয়ালটিকে। দেখিলে দুঃখ জাগে। একটি অনির্দিষ্ট দুর্বোধ্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইচ্ছে হয়। আমি ঘর গুছোই দিদি। ঘাটে যাবে বলছিলে, সেরে এসো গে, যাও। ভামিনী বাসন হাতে ঘাটে চলিয়া গেল। লুকোনো 2টি থালা 2টি গেলাস আর 3টি বাটি বাহির করিয়াছে। কুটুমের কাছে আজ কোনো রকমে মান বাঁচিবে। কামিনীর অনেক বাসন আছে, জগৎ তার বাসন বাড়ায়, কমায় না। ঘাটের পথে কাদায় ভামিনীর পা ডুবিয়া যাইতে থাকে। কাদায় আরও অনেক পায়ের ছাপ আঁকা আছে। ঘাটের কাজ সারিয়া সকলে বোধহয় ফিরিয়া গিয়াছে। ভামিনীর আজ বড় দেরি হইয়া গেল। ঘরের কাজে দেরি হইলে, সময় মতো নিখুঁতভাবে ঘরের কাজ সারিতে না পারিলে ভামিনীর কষ্ট হয়। বাঁচিয়া থাকাই যেন ফাঁকি পড়িতেছে। কামিনী বলিল, ছেলেকে ধরো, ঘর গুছোই। পরাশর বলিল, আমার ছেলে নয়, কাঁদবে। পরিহাসে খুশি হইয়া কামিনী মুখের একটা ভঙ্গি করিল। ছেলেকে শোয়াইয়া দিয়া ঘরের কোণে জমা করা হাঁড়ি, ভাঁড়, টিনের কৌটো ইত্যাদি জিনিসগুলির মধ্যে একটি হাঁড়ি শিকায় তুলিয়া রাখিল। ঘর গুছানোর এই দায়িত্বটুকু সে যেন চাহিয়া নিয়াছিল। দক্ষিণের ছোট জানালার কাছে গিয়া বাহিরে চাহিয়া ডাক দিল, দেখবে এসা? রোয়াক হইতে পরাশর সাড়া দিল, কি দেখব, হ্যাঁ? এসে দেখো না বটে নিজে। পরাশর উঠিয়া গিয়া দেখিল, বিলের ধারে মাছের আশায় 20-22 জন লোক জমিয়াছে। বিলে অনেক মাছ। আজ সুযোগ পাইয়া ছিপ হাতে, কেঁচো হাতে লোভী মানুষ তাদের আয়ত্ত করিতে আসিয়াছে। বিলের দক্ষিণ তীরে ঘেঁষাঘেঁষি কতকগুলি ঘর। অনেকদিন আগে ওই ঘরগুলির চালা পরাশর ছাইয়া দিয়া আসিয়াছিল। জমি ও ঘর ধার দিয়া বাবুরা নূতন প্রজা বসাইয়াছিল। বাবুদের সঙ্গে চুক্তি করিয়া দল বাঁধিয়া পরাশর 7 দিনে সমস্ত ঘরের চাল বাঁধিয়া দিয়াছিল। চুক্তির অর্ধেক টাকা কি করিয়া যেন বাতিল হইয়া গিয়াছিল। দলের অন্য ঘরামিরা গাল দিয়াছিল পরাশরকে। ঘরের বাসিন্দারা আজও বোধহয় বাবুদের ধার শুধিতেছে। এতকালের মধ্যে কারো চালায় 1 আঁটি নূতন খড় ওঠে নাই, তবে নূতন খড় দিবার দরকারও হয় নাই নিশ্চয়। পরাশর যে ঘর বাঁধিয়া দেয় তাতে অত সহজে নূতন খড় দিতে হয় না। জানি সবাই তোমায় ডাকে। এতটুকু জানলা দিয়া দুজনে বাহিরে তাকাইতে গিয়ে গায়ে গায়ে ঠেকিয়া যায়। একটু আমোদ, একটু উপেক্ষা আর একটু সমতার দৃষ্টিতে পরাশর কয়েক মুহূর্ত তার মুখের দিকে চাহিয়া রহিল। তার গালটা টিপিয়া দিয়া আবার বলিল, দুষ্টু মেয়ে। তারপর রোয়াকে গিয়া ঘরের দুয়ারের সামনে সে বসিল। হাই তুলিয়া বলিল, কতকাল তোর সাজা তামাক খায়নি, এক ছিলুম তামাক খাওয়া দিকি কামিনী। জগতের কাছে দেশলাইয়ের কাঠি ধার করিয়া রাখা হইয়াছিল। তামাক সাজিয়া দিলে পরাশর আরাম করিয়া টান নিতে আরম্ভ করিল। কামিনী খুঁটি ধরিয়া দাঁড়াইয়া রহিল। তার মুখের তীব্র বিস্ময়ের ভাব এখনো কাটিয়া যায় নাই। খসিয়া পড়া ঘোমটাটি সে খোঁপায় লটকাইয়া দিয়াছে। কুমড়ো ডগারা দিস কামিনী, ঝাল দিয়ে। মাচা ছাইয়া সতেজ কুমড়ো গাছটি এদিকে ওদিকে শূন্যে লিকলিকে ডগা বাড়াইয়া দিয়াছে। বৃষ্টি হয় নাই। জল সেচিয়া ভামিনী বোধহয় বর্ষার সে বেশি জল যোগাইয়াছে গাছটিকে।
বুড়ো গাছে তাই এমন সবুজ পাতা আর কচি কচি ডগা। এবার গাছটি কাটিয়া ফেলিয়া কামিনী পুঁই আর লাউ মাচায় তুলিয়া দিবে। ভামিনী ঘাট হইতে আসিয়া হাটে যাওয়ার তাগিদ দিল। বোন আর বোনের জামাইকে কুমড়ো ডগা খাওয়াইলে তো চলিবে না। এক পোর বেলা হলো, যাও এবার। এই যাই, হাট বসুক, বাদলা গেছে কাল রাতে। গ্রামের নিত্যকার তুচ্ছ হাট ভোর হইতে না হইতে বসে। পরাশরের যুক্তি শুনিয়া ভামিনী সন্দিগ্ধ হইয়া উঠিল। তাড়াতাড়ি ঘরে গিয়া বেতের বাক্স খুলিয়া টিনের একটি ছোট বার্লির কৌটা বাহির করিল। নাড়াচাড়াই শব্দের অভাবে না খুলিয়াই বুঝা গেল ভিতরে কিছু নাই। দুদিন আগে হঠাৎ পরাশর কিছু রোজগার করিয়া আনিয়াছিল। আজের জন্য তার একটা অংশ ভামিনী কৌটায় রাখিয়া দিয়াছিল। বাকিটা একরকম সঙ্গে সঙ্গেই সেদিন খরচ হইয়া গিয়াছে। বাহিরে গিয়া ভামিনী কাঁদিয়া ফেলিল। পরাশর বলিল, মরণ দশা মোর, কান্না কিসের শুনি? বলছি পয়সা আছে হাটের। উনি কাঁদতে লাগলেন। দেখি পয়সা। বারান্দার এক প্রান্তে কিছু খড় জমা ছিল। পরাশর খড়ের গাঁদাটা দেখাইয়া দিল। নিতাই এসে নগদ কিনে নিয়ে যাবে। খড় বেচে হাটে যাবে, এবেলা যদি নিতাই না আসে? পরাশর অবজ্ঞা ভরে একটু হাসিল। আসবে না নিতাই, ও আর বাপ আসবে। কাল বলে দিয়েছি স্পষ্ট করে, সকালে গিয়ে নগদ দিয়ে খড় নিয়ে আসবে, তবে কাল চালাই উঠবো তোমার, না এসে যাবে কোথা? তুমি ছাড়া ঘর আমি নেই দেশে। পরাশর কথা বলিল না। টান হইয়া গোফে হাত বুলাইয়া একবার শুধু উল্টাইয়া দিল। জগতের সৃষ্টিকর্তাকে যেন বলা হইয়াছে, তুমিই সব নাও, স্বর্গে ৩৩ কোটি দেবতা আছেন। আধ ঘণ্টার মধ্যেই নিতাই আসিল। গায়ে তার ফতুয়া, গলায় তুলসী মালা, মুখের গোঁফদাড়ি কামাইয়া ফেলায় কানের চুলের গোছা ঝোপের মতো দেখায়। খড়ের দিকে চাহিয়া বলিল, সুবিধা মনে হচ্ছে না তো পরাশর? পরাশর বলিল, হা বটে, অমন কথা বলনি নিতাইদা। মাস কাটেনি এই খড় কুঞ্জ খুঁড়োকে বেচেছিলে তুমি নিজে, বলেছিলে সব চাইতে সেরা। কাজ করিয়ে কুঞ্জ খুঁড়ো বলল, পয়সা তো নেই এখন পরাশর, আমি খড় নিয়ে পাওনা শোধ করলাম। নিতাই বিষণ্ণভাবে বলিল, অনেক জমে গেছে, বেচা কেনায় একদম নেই, তোরে খড় নিয়ে কি করব ভাবছি। আমায় বেচে দেবে দুদিন বাদে। ঘর কাল ভেসে গেছে নিতাইদা, চালাই খড় না চাপালে নয়। গাড়িতে খড় চাপানো হয়। নিতাই ঘন ঘন পরাশরের দিকে তাকায়। পরাশরকে কাল অবশ্য কাজ আরম্ভ করিবার তাগিদ দিতেও মনে থাকে না। একটা বিড়ি বাহির করিয়া বলে, লেখা। পরাশর হাত জোর করিয়া বলে, তা মুখের পর বিড়ি রোচে না নিতাইদা। খড়ের দাম দিয়া নিতাই চলিয়া যায়। 5 দিনের মজুরির বদলে খড় পাইয়াছিল, খড়ের বদলে পাইয়াছে পয়সা। পরাশর যেন রাজা হইয়া গিয়াছে। গামছা কাঁধে ফেলিয়া সে উঠিয়া দাঁড়াইল। বলো, এবার কি আনবো হাটতে? তোর জন্য কি আনবো কামিনী? এতক্ষণ পরে ভামিনীর মুখে আজ প্রথম হাসি ফুটিল। এখনো খুকি আছে নাকি কামিনী, এমন করে শুধোচ্ছ? মাছ এনো বেশি করে উয়ার জন্য, ছুঁড়ি মাছ পেলে কিছু চায় না, যাবে আর আসবে, বুঝলে? সত্যই অনেক বেলা হইয়া গিয়াছে। ঘরের চালাই রোদে পুড়িয়া পুড়িয়া, রোদের ঝাঁঝে আর পরাশর তেমন টের পায় না। ভিজা পৃথিবী ধীরে ধীরে গরম হইয়া ভাবসা গরম উঠিতে থাকিলে সে বড় অস্বস্তি বোধ করে। বাড়ির সামনে আমবাগানের সোজা রাস্তায় জল জমিয়াছে। গাছের ছায়ায় ঝোপ জঙ্গলের আগাছাগুলি এখনো শাখা ও পাতায় জল ধরিয়া রাখিয়াছে। বাগানের মধ্যে পরাশর খানিকটা আগাইয়া গিয়াছে। ছপছপ করিয়া ছুটিতে ছুটিতে কামিনী আসিয়া তার নাগাল ধরিল। আমার জন্য এনো একটা জিনিস। কি জিনিস? কি আনিতে বলিবে কামিনী বোধহয় ঠিক করিয়া আসে নাই, তাই ছুটিয়া আসিয়া হাঁপ ধরিয়া যাওয়ার ছলে কবার সে হাঁপাইল, অকারণে একটু হাসিল। এই গিয়ে আলতাইনো একটা, তরল আলতা। দু হাতে কামিনী হাঁটুর কাছের শাড়ি তুলিয়া ধরিয়া হাঁটুর অনেক নিচে গোড়ালি ডুবানো জল।
এক পাও একটু উঁচু করিয়া সে পরাশরকে দেখাইল। ননদ তাড়াতাড়ি পরিয়ে দিলে, বললে কুটুম বাড়ি যাবি বউ, আলতা পরে যা, জল কাদায় ধুয়ে গেছে দেখো। আলতা পরে না গেলে ননদ বলবে, কেমন ধারা বোন তোর বউ, পায়ে দুপোঁচ আলতা দিলে না। ঘরের জানালার কাছে পরাশর পিছনে ছিল। কামিনী তার মুখ দেখিতে পায় নাই। এখানে তার মুখের একটু আমোদ, একটু উপেক্ষা আর একটু মমতাও চোখে পড়িতে কোনো বাধা ছিল না। দেখিয়া কামিনী ঝিমাইয়া গেল, থামিতে পারিল না। আগে, এখন এবং পরে যার সঙ্গে একসঙ্গে গতি, মাঝখানে তাকে রোধ করবার ক্ষমতা আছে কার? মানুষ তার জগৎকে শুধু একবার শূন্যে ছুড়িয়া দিতে পারে। অসহায় বেদনা আর আক্রোশের মর্মে এই সত্যটাই তার গেঁয়ো মনের গেঁয়ো ধরনে অনুভব করিতে কামিনী বলিল, শিগগির এসো হাট থেকে। হ্যাঁ, তোমাদের সাথে বোস পুকুরে নাইতে যাব। দিদি জানলে মানা করবে, দিদিকে লুকিয়ে যাব। রসুই ঘরে দিদি রসুই করবে, ঘাটে নাইতে গেলাম দিদি বলে বোস পুকুরে চলে যাব। তুমি আগে গিয়ে বসে থাকবে আমার জন্য, একলা যেতে ডর লাগে, জন্মনিশি নেই চারিদিকে। আরও বলিল কামিনী, দুপুরে আমায় হেতা ওতা নিয়ে যেও। পরাশর বলিল, কোথা যাবি দুপুরে? যেতা যেতা নিয়ে যেতে আগে সেইখানে। হাটে গিয়া আগে পরাশর মাছ কিনিল। এত সওদা কিনিতে লাগিল যেন তার ঘরে মোটে দুজন অতিথি আসে নাই। তরল আলতার কথা মনে পড়িলে দেখা গেল পয়সা শেষ হইয়া গিয়াছে। ছোট মণিহারি দোকানটির মালিক ভূধর বলিল, কেন বলছো? ধার তোমায় আমি দিতে পারবো না। নেবার বেলায় নিতে জানো, দেবার বেলায় আজ নয় কাল, তোমায় জানা আছে। তখন সেইখানে আবির্ভাব ঘটিল বাবুদের গোমস্তা নগেনের। গোমস্তাগিরিতে প্রাচীন হইয়াছে। এখন আর রাগিলেও রাগ করে না, এবং রাগ না করিয়াও রাগ দেখাইতে জানে। ভোর থেকে দুবার তোকে না ডাকতে গেল পরাশর? কাছারি ঘরে জল পড়েছে, মেজবাবু আগুন হয়ে আছেন, তোর মতলবটা শুনি। ঘরে আমার কুটুম এসেছে। ঘরে তোর কুটুম এসেছে, মেজবাবু এদিকে আমায় বড় কুটুম বলে খাতির করছে, ওসব কথা রাখ। নগেন একটু থামে, ইতস্তত করে, নগদ পাবি? কাজের শেষে নগদ নয়, শুধু এক শিশি তরল আলতার দামটা পরাশরের আগাম চাই। শুনিয়া নগেন কৌতুক বোধ করে, আজ তোর বউ তরল আলতার বায়না ধরে? দাও ভূধর, এক শিশি তরল আলতা দাও ওকে। পাগলা দিনুকে দিয়া পরাশর হাট আর আলতার শিশি ঘরে পাঠাইয়া দিল। বাবুদের কাছারি ঘরের চালাই সে এদিকে কাজ করিতে লাগিল। ওদিকে অন্ন ব্যঞ্জন রান্না করিয়া ঘরের ছায়ায় জগৎকে ভামিনী খাওয়াইতে বসিল। ভোরে ডাকিতে গেলে আসে নাই, অনেক বেলায় কাজে লাগিয়াছে। বাড়িতে খাইতে গিয়া সময় নষ্ট করিলে পুরা মজুরি পরাশর পাইবে না। তা হোক, তার জন্য ওবেলা সব তোলা থাকিবে। ঘাটে স্নান করিয়া পেট ভরিয়া মাছ খাইয়া কামিনী ছেলেকে পাশে নিয়া একটু শুইয়াছে। কখন ঘুম আসিয়া গেল কে জানে। গড়াইয়া গড়াইয়া বেলা পড়িয়া আসিল। ঘুম ভাঙিয়া আলস্যে হাই উঠিতে লাগিল। সূর্য পশ্চিমে হেলিয়া পড়িলে কোথা হইতে কালো মেঘ আসিয়া আকাশ ছাইয়া ফেলিতে শুরু করিল। কাল রাত্রের বৃষ্টি তবে শুধু বর্ষার জানান দেওয়া নয়, বর্ষা একেবারে আসিয়া পড়িয়াছে। ভামিনী তাড়াতাড়ি শিশি খুলিয়া কামিনীর পায়ে আলতা পরাইয়া দিল। বারবার আকাশের দিকে চাহিতে চাহিতে কামিনীও তাড়াতাড়ি জগতের সঙ্গে গরুর গাড়িতে গিয়া উঠিয়া পড়িল। তারও অনেক পরে কাছারি ঘরের চাল হইতে পরাশর নামিয়া আসিল। যত বৃষ্টি পড়ুক, আজ আর বাবুদের কাছারি ঘরে এক ফোঁটা জল পড়িবে না। কালো কালো মেঘে ঢাকা আকাশের দিকে চাহিয়া পরাশর গভীর তৃপ্তি ও গর্ব অনুভব করিতে লাগিল। আজকের গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেল গল্পাঞ্জলিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।